বিরোধী দলকে মোকাবেলায় পাল্টা কর্মসূচি দেবে না বিএনপি। সংসদে আলোচনায় সমাধান দেখছেন মহাসচিব। গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে এগিয়ে আসার আহ্বান 11 দলের। মানুষের পলিটিক্যাল কালচার মানে হচ্ছে রাস্তায় আন্দোলন। রাস্তায় না নেমে আমরা আলোচনার মাধ্যমে সেগুলো শেষ করি, পার্লামেন্টেই শেষ করি। পলিটিক্যাল লিডার্সরা এই একটা জায়গায় যদি একমত হয় তাহলে হয় কি আপনার একটা কালচার ধীরে ধীরে গড়ে উঠবে। রাস্তায় আমরা কোনো কর্মসূচি দেবো না। 5 কোটির কাছে 3 কোটি পরাজিত, আপনার নোট অফ ডিসেন্ট গণভোটে টেকেনি। যে ব্যালটে ভোটে আপনি হাতে দিয়েছেন ওই ব্যালটের বর্ণিত সংস্কারগুলো আপনাকে মানতে হবে। গুপ্ত রাজনীতি রুখে দেওয়ার হুঁশিয়ারি ছাত্র দলের। ক্যাম্পাসে ফ্যাসিবাদী চর্চা প্রতিহতের ঘোষণা শিবিরের। গুপ্ত বলার কারণে আগামীতে প্রতিটি লেখনীতে আমরা আপনাদেরকে গুপ্ত বলে দেব। ক্যাম্পাসে যারা দখলদারিত্ব করতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেবে সরকার। সংসদে প্রধানমন্ত্রী। পতিত জমি চাষযোগ্য করার উদ্যোগ। এলজিআরডির 200 ভবন দেওয়া হচ্ছে স্বাস্থ্যকে। উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি ধান চালের দাম। এবারও বোরো 36 ও সেদ্ধ চাল 49 টাকা নির্ধারণ। সরকারিভাবে সংগ্রহ শুরু 3রা মে। দাম না বাড়ায় কৃষকের অসন্তোষ। জ্বালানি সংকটে ধুঁকছে শিল্প কারখানা। উৎপাদন ধসের সংখ্যায় ক্রয়াদেশ চলে যাচ্ছে অন্য দেশে। সোলার প্যানেল আমদানিতে কর ছাড়ের দাবি ব্যবসায়ীদের। জুনে আবারও ঢাকা টোকিও সরাসরি ফ্লাইট চালু। 14টি বোয়িং কিনবে সরকার। আরও কয়েকটি লিজ নিয়ে বিমানকে লাভজনক করার পরিকল্পনা। 30 এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত। এবং আলোচিত তনু হত্যার 10 বছর পর এক সন্দেহভাজন গ্রেফতার। সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রিমান্ডে। জড়িত সবার সর্বোচ্চ সাজা চান বাবা মা। বিরোধী দলকে মোকাবেলায় পাল্টা কর্মসূচি দেবে না বিএনপি। রাজপথ ছেড়ে সংসদে আলোচনা করে মতবিরোধ নিরসনের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, দলীয় রাজনীতি সরকারে বিলীন হওয়ার ধারণা একেবারেই ঠিক নয়। ইমরুল হাসানের রিপোর্ট। নির্বাচিত মাননীয় সদস্য। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকার ও বিরোধী দলের মতভেদ সংসদ ছাপিয়ে উত্তাপ ছড়াচ্ছে বাইরেও। আলোচনার জন্য বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব নাকচ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। তাদের দাবি, গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি আদায়ে কর্মসূচিও দিয়েছে। তবে রাজপথ ছেড়ে সংসদে আলোচনার কথা বলছে বিএনপি। মানুষের পলিটিক্যাল কালচার মানে হচ্ছে রাস্তায় আন্দোলন, রাস্তায় থাকা। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। কারণ এটা আরেক ধরনের, আমি মনে করি, চাপ সৃষ্টি করা, ফর নাথিং চাপ সৃষ্টি করা। আমরা যেটা চাই, সিরিয়াসলি চাই, যেখানে একটা ডেমোক্রেটিক কালচার গড়ে উঠুক। এবং সেই জন্যে রাস্তায় না নেমে আমরা আলোচনার মাধ্যমে সেগুলো শেষ করি, পার্লামেন্টেই শেষ করি, তাহলে সেটা অনেক ফলপ্রসূ হবে। আমরা তো সেই প্রস্তাব বারবার দিয়েছি যে আসেন আমরা পার্লামেন্টে বসেই আলোচনাগুলো সর্ট আউট করি। পলিটিক্যাল লিডার্সরা এই একটা জায়গায় যদি একমত হয় যে আমরা যা কিছু করবো পার্লামেন্টের মধ্যে করব, লেট দেম শাউট দেয়ার, লেট দেম ওয়াক আউট, অথবা ওখানে চিৎকার চেঁচামেচি করুক, কিন্তু রাস্তায় যাব না, তাহলে হয় কি আপনার একটা কালচার ধীরে ধীরে গড়ে উঠবে। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিরোধী দলকে মোকাবেলায় পাল্টা কোনো কর্মসূচি দেবে না তাদের দল। রাস্তায় আমরা কোনো কর্মসূচি দেবো না। বড়জোর যেটা করতে পারি সেটা হচ্ছে যে পাবলিক পারসেপশন ক্লিয়ার করার জন্য আমরা হয়তো সিম্পোজিয়াম, সেমিনার এগুলোর বাড়িয়ে দিতে পারি, এবং জনগণের সঙ্গে যখন কথা বলা হবে তখন সেগুলো করতে পারি। আর মানুষকে বোকা মনে করতে কোনো কারণ নেই। মানুষ খুব ভালো বোঝে। আমরা যদি কোনো খারাপ কাজ করে থাকি, মানুষ ঠিকই দেখবে যে আমাদেরকে ভোট দেবে না নেক্সট ইলেকশনে। প্রায় 2 দশক পর ক্ষমতায় আসা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড তেমন একটা চোখে পড়ছে না, তবে তা মানতে নারাজ মহাসচিব। আমি এটা বিশ্বাস করি না। আমরা সরকারে আসার পর থেকে আমাদের দলের তো কাজ হচ্ছে, আমরা তো চেষ্টা করছি যে দলকে কীভাবে সুসংহত করা যায়, তাহলে কীভাবে সারা দেশের মধ্যে আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে কীভাবে, সবখানে দল আমাদের আছে। হ্যাঁ, এটাকে অ্যাক্টিভেট করতে হবে, আরও সক্রিয় করতে হবে, আরও শক্তিশালী করতে হবে, সেটা তো আমাদের করতেই হবে। সংগঠন গতিশীল করতে মন্ত্রিসভার বাইরে থাকা নেতাদের দলের গুরুত্বপূর্ণ জায়গায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সময় তা বলে দেবে। এটা তো আপনার প্রয়োজনই বলে দেবে সেটা, এবং যারা রাজনীতি করতে চান তাদের কর্মকাণ্ডেই সেটা আসবে। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে তৈরি হওয়া সংকট বিএনপিকে সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা করতে সরকারকে আলোচনায় বসারও আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে খেলাফত মজলিস আয়োজিত গণভোট বাস্তবায়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা। উপস্থিত ছিলেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। আলোচনায় জামায়াত সেক্রেটারি বলেন, নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদের বাকি বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি জনগণের সঙ্গে শুভঙ্করের ফাঁকি। 5 কোটির কাছে 3 কোটি পরাজিত, আপনার নোট অফ ডিসেন্ট গণভোটে টেকেনি। তাহলে আপনাকে কি করতে হবে? এই গণরায়ের প্রতি সুবিচার করতে গেলে, সম্মান জানাতে গেলে, যে ব্যালটে ভোটে আপনি হাতে দিয়েছেন ওই ব্যালটের বর্ণিত সংস্কারগুলো আপনাকে মানতে হবে। জ্বালানি ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকারের কড়া সমালোচনা করেন নেতারা। বিরোধী দলকে সঙ্গে নিয়ে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে আলোচনায় বসার আহ্বান গোলাম পরওয়ারের। জ্বালানি সংকটের দেশ শেষ হয়ে যাচ্ছে। পার্লামেন্টে জ্বালানি মন্ত্রী বলেন না, তেলের কোনো অভাব নেই। আবার পেট্রোল পাম্পে তো লম্বা লম্বা লাইন। অনুষ্ঠানে এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন কোনো দল বা ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য নয়, বরং এতে জনগণেরই স্বার্থ রক্ষা হবে। যখন যে সরকার আসে সে যেন অন্যের উপর অন্যায় করতে না পারে, এটাই হলো তার মূল লক্ষ্য। কারণ যারা ক্ষমতায় আসে তারা মনে করে তাদের বাপের দিনের সম্পত্তি। গণভোটের সব বিষয় বাস্তবায়ন না হলে পর্যায়ক্রমে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন 11 দলীয় ঐক্যের নেতারা। সরকারের শুভ বুদ্ধির উদয় হোক। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সংসদে সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। তবে 11 দলীয় ঐক্যের বাকি 12টি মনোনয়নপত্র গৃহীত হয়েছে। দুপুরে নির্বাচন কমিশনের মনোনয়ন যাচাই বাছাই শেষে কথা জানান রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার বেলা 12টার মধ্যে মনিরা শারমিনকে প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে। এক ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সবার মনোনয়ন গৃহীত হবে বলে প্রত্যাশা তার। মনিরা শারমিন সহ বিকল্প প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গৃহীত না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এর ব্যত্যয় হলে সংসদ ও রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের এই নেতা। তো বাছাই পর্ব খুবই সংক্ষিপ্ত হয়েছে। যে সমস্ত বিষয়গুলো ওনারা চেয়েছেন আমরা সেগুলো উপস্থাপন করেছি, ওনারা দেখেছেন। এর মধ্যে 12টিকে প্রাথমিকভাবেই ওনারা মনোনয়ন বৈধ বলে বলেছেন, আর একটির জন্য কিছু তথ্য ওনারা চেয়েছেন, এনসিপির মনিরা শারমিন। আমরা আশা করছি সেটাও আগামীকালকে উনি ডকুমেন্টেশনগুলো সহ করলে আশা করি কোনো সমস্যা হবে না। আমরা বিধি অনুযায়ী ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। চট্টগ্রামে হামলা সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদল। গুপ্ত রাজনীতি রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের নেতারা। অন্যদিকে ক্যাম্পাসে ফ্যাসিবাদী চর্চা প্রতিহতের ঘোষণা দিয়েছে ছাত্র শিবির। সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সহযোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে ছাত্রদল। মঙ্গলবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজে সংঘর্ষের দায়ীদের বিচারের দাবিতে চট্টগ্রাম নগরী নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। বলেন, ক্যাম্পাসে গুপ্ত রাজনীতির চেষ্টা হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে। গুপ্ত বলার কারণে চট্টগ্রাম সিটি কলেজে যদি আপনারা একবার হামলা করেন, তাহলে আগামী কয়েক বছর ধরে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি লেখনীতে আমরা আপনাদেরকে গুপ্ত বলে দেব। এর আগে সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে আহত ছাত্র শিবির কর্মীদের খোঁজ নিতে যান ডাকসুর ভিপি সাদিক কায়েম। পুরনো কায়দায় ফেসিবাদ ফিরলে তা প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। আগের ফেসিবাদী কাঠামোর রাজনীতি একটা দল ফিরে নেওয়ার চেষ্টা করছে। যারা ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে চাইবে, ক্যাম্পাসে যারা দখলদারিত্ব করতে চাইবে, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে সিটি কলেজ ক্যাম্পাসে। বুধবার বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। সংঘর্ষের ঘটনা তদন্ত সহ ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। এখনো কেউ গ্রেফতার হয়নি, আমাদের অভিযান চলছে, আমরা চেষ্টা করে যাচ্ছি। মঙ্গলবার দেয়ালে গুপ্ত লেখা নিয়ে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হন উভয় পক্ষের অন্তত 10 জন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি কথা বলেছেন। পতিত জমি চাষযোগ্য করতে নানামুখী উদ্যোগের কথা তুলে ধরে সরকার প্রধান বলেছেন, খাল খননের মাধ্যমে মাটির উর্বরতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ মাসেই এলজিআরডির অধীনে থাকা 200 ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়কে বুঝিয়ে দেওয়া হবে। ঘূর্ণিঝড় আয়লা, সিডর, বন্যা, কালবৈশাখী সহ সব প্রাকৃতিক দুর্যোগে মূল আঘাত আসে কৃষিতে। নিঃস্ব হন কৃষক, ক্ষতি হয় উৎপাদনে। সরকার গঠনের পর কৃষি খাতের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি একে একে পূরণ করছে বিএনপি সরকার। ইতিমধ্যে শুরু হয়েছে কৃষক কার্ড বিতরণ। মাননীয় সদস্যবৃন্দ, বুধবার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে কৃষি উৎপাদন বাড়াতে কৃষক কার্ড বিতরণ শুরু হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে 10টি সেবার এই কার্ড পাবেন 2,75,00,000 কৃষক। দেশের খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনা, যন্ত্রপাতিতে ভর্তুকি সহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়নের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বীজ, সার, কৃষিযন্ত্র ক্রয় সহ বিভিন্ন খাতে ভর্তুকি প্রদান করা হবে ইনশাআল্লাহ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। পররাষ্ট্র নীতিতে সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মান রক্ষার কথা জানান প্রধানমন্ত্রী। সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির এই মূল দর্শনকে বিবেচনায় নিয়ে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং জনগণের কল্যাণে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। এর ভিতর স্বাস্থ্যসেবা বাড়াতে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে থাকা 200 ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। হামে শিশু মৃত্যুতে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী জানান, দ্রুত সময়ের মধ্যে 2 কোটি শিশুকে দেওয়া হবে হামের ভ্যাকসিন। এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে কোনোটি 5 তলা, কোনোটি 8 তলা, এরকম প্রায় 200টি বিল্ডিং আছে। আমরা বর্তমান সরকার কিছুদিন আগে একটি উদ্যোগ গ্রহণ করেছে, এগুলি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হ্যান্ডওভার করার ব্যবস্থা নিয়েছি। দুঃখজনক, আমরা অনেকগুলো শিশুর প্রাণ ধরে গিয়েছে, আমাদের মাঝে থেকে চলে গিয়েছে, বাট সামনে আমরা চেষ্টা করছি যাতে আমরা এই পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারি। ইউনিসেফ আমাদেরকে হামের যে ভ্যাকসিনেশন সেটি খুব দ্রুততার সাথে পাঠিয়েছে, যার ফলে আমরা ওষুধগুলো পেয়েছি। প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। এদিকে জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত সম্পর্ক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ফ্যাসিস্ট আমলে অর্থ পাচার ও দুর্নীতির অনুসন্ধান করে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করা হবে। বিষয়টিকে ওয়েলকাম করেছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দেখছি আমাদের এবারে 36 টাকা কেজিতে বোরো ধান কিনবে সরকার। সিদ্ধ চাল 49, আতপ 48 টাকা। ধান সংগ্রহ শুরু হচ্ছে 3রা মে, আর 15ই মে থেকে শুরু হবে চাল সংগ্রহ। উৎপাদন খরচ বাড়ার পরও দাম না বাড়ানোয় অসন্তুষ্ট হয়েছেন কৃষক। মাঠে মাঠে সোনালী ধান, বিস্তীর্ণ জমিতে দোল খাচ্ছে পাকা আধা পাকা ধানের শীষ। হাওর সহ বিভিন্ন স্থানে মাঠ থেকে ফসল তোলা শুরু করেছেন কৃষক। চলতি বোরো মৌসুমে 18.5 লাখ টন খাদ্যশস্য কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবারও ধান, চাল ও গমের দাম অপরিবর্তিত। কেজি প্রতি 36 টাকা দরে 5 লাখ মেট্রিক টন ধান, 49 টাকা দরে 12 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, 48 টাকা দরে 1 লাখ মেট্রিক টন আতপ চাল ও 36 টাকা কেজি দরে 50,000 মেট্রিক টন গম কিনবে সরকার। বোরো ধান কেজি প্রতি 36 টাকা নির্ধারণ করেছে। সিদ্ধ চালের ক্ষেত্রে 49 টাকা, আতপ চালের 48 টাকা কেজি প্রতি। গমের ক্রয় মূল্য নির্ধারণ করেছে 36 টাকা। যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। সেই হিসাবে আমাদের ঘাটতি নেই। মন্ত্রী আরও জানান, 3রা মে থেকে ধান আর 15 মে থেকে চাল সংগ্রহ শুরু হবে, চলবে 31 আগস্ট পর্যন্ত। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে G2G পদ্ধতিতে গম ক্রয় প্রক্রিয়াধীন। মে মাসের 3 তারিখ থেকে ক্রয় শুরু হবে এবং 31 আগস্ট পর্যন্ত চলবে। USA থেকে গমের আমদানির জন্য আমাদের একটা মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, প্রায় 7 লক্ষ মেট্রিক টনের মতো G2G। সেটা যদি আমরা টার্গেট ফুলফিল করতে পারি, এর বাইরে যেটুকুন সেটা আমরা ওপেন টেন্ডার ম্যাটারেও যেতে পারি।
তবে সরকার নির্ধারিত দাম নিয়ে খুশি নন কৃষকরা। বলছেন বেশি দামে ডিজেল সহ চাষাবাদের উপকরণ কেনার পরও দাম না বাড়ানো হতাশাজনক। সারের দাম বেশি, তেলের দাম বেশি, আমাদের কামলার দাম বেশি, এটা কেমন করে আমাদের পোষাবে? এখন ন্যায্য দামটা না পায় আমরা কৃষক সবাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আছি। এটা আমাদের লাভ কি হবে? আমরা কি বাঁচবো? দ্রুত দাম বাড়িয়ে নির্ধারণের দাবি জানান ধান চাষিরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। জমি নিয়ে বিরোধের জেরেই নওগাঁয় একই পরিবারের 4 জনকে হত্যা, জিজ্ঞাসাবাদে ভাগ্নে সহ 3 জনের স্বীকারোক্তি। অভিযুক্তের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা। জ্বালানি সংকটে অন্য দেশে চলে যাচ্ছে তৈরি পোশাকের ক্রয় দেশ, এমন দাবি করে নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জাম আমদানি আর উৎপাদন পর্যায়ে কর ছাড় চেয়েছেন ব্যবসায়ীরা। এনবিআর প্রাক বাজেট আলোচনায় ব্যবসার খরচ বাড়ায় করমুক্ত আয়সীমা বাড়ানো সহ কর্পোরেট কর হার কমানোরও দাবি জানিয়েছেন তারা। জুলাইয়ে প্রবৃদ্ধির পর অর্থ বছরের টানা 8 মাসে নেতিবাচক ধারায় দেশের রপ্তানি আয়। এর মধ্যে রপ্তানি বেশি কমে গেছে মার্চে। ধাক্কা লেগেছে তৈরি পোশাক, চামড়া, প্রক্রিয়াজাত কৃষিপণ্য সহ শীর্ষ 5 খাতেই। এ অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত প্রাক বাজেট আলোচনায় জুলাই আগস্টের ক্রয়াদেশ নিয়ে উদ্বেগ জানান ব্যবসায়ীরা। জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। কাস্টমাররা বাইরের ওরা কিন্তু এখন ভয় পাচ্ছে, ওরা এখন বলা শুরু করে দিয়েছে তোমার দেশে তো আর 2-3 মাস পরে তো তোমরা ইলেকট্রিসিটি থাকবে না, তোমাকে অর্ডার দিতে এখন আমাদের কিন্তু টপ ম্যানেজমেন্ট থেকে এখন না করা হচ্ছে। সোলার প্যানেল, উইন্ড প্যানেল, এগুলোর জন্য যে একটা ব্যাপার আছে, এগুলোতে আপনারা যদি একটু হেল্প করতে পারেন। ঢাকা চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে বেড়ে গেছে ব্যবসার খরচ, তাই নতুন করে করের বোঝা না বাড়িয়ে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। আলটিমেটলি টাকাটা কাটা হয়, কিন্তু এটা কারো পকেটে যায় বা কোনো কোম্পানির পকেটে থাকে, কিন্তু সেটা এনবিআরের হিসাবেও যায় না। আর আমরাও যেহেতু তার আমার ক্লায়েন্ট, আমি আসলে ছেড়েও আসতে পারি না। রপ্তানি বান্ধব বাজেট প্রণয়নের আশ্বাস দিলেও আপাতত কর্পোরেট কর কমানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। ট্যাক্স কমানোর জন্য বলবেন না, দেশকে যদি আমরা সঠিক রাস্তায় রাখতে চাই তাহলে আমাদের রাজস্ব আয় বৃদ্ধির কোনো বিকল্প নেই। অর্থনীতি সচল রাখতে রাজস্ব বাড়ানোর চাপ থাকলেও কমপ্লায়েন্স করদাতাদের প্রতিশ্রুতি দেন এনবিআর প্রধান। এটা আপনি 2-4-5 বছর হলেই তো হয়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, আমরা দেখলাম যে জ্বালানি নিয়ে তো আসলে অনেকদিন ধরে এখন কথা চলছে, সেক্ষেত্রে ব্যবসায়ীরা যখন উদ্বেগ জানান তখন আসলে বিষয়টি নিয়ে আরও ভাববার বিষয় তৈরি হয়। সেক্ষেত্রে আসলে ব্যবসায়ীরা কোন কোন জায়গায় উদ্বেগ জানিয়েছেন? এখন জ্বালানি তেলের সংকট নিয়ে আসলে সংকটটা যে কোথায় এটি এখন অস্পষ্ট। কারণ একদিকে যদি আপনি ধরেন হিসাব করেন, সরকার বলছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং প্রতিদিনের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবের চিত্র ভিন্ন। আবার এর মধ্যেই 10% অকটেন বাড়ানো হয়েছে, পেট্রোল এবং ডিজেল বাড়ানো হয়েছে 20% পরিমাণে। এখন দেখেন যে প্রতিদিন বাংলাদেশে জ্বালানির চাহিদা কী পরিমাণ। ডিজেলের চাহিদা হচ্ছে 11,000 মেট্রিক টনের কিছু উপরে, অকটেনের হচ্ছে 12,000 মেট্রিক টনের কিছু উপরে, আবার পেট্রোলের হচ্ছে প্রায় 11,000 সামথিং। তো এই জায়গায় যদি 10% করে বাড়ে তাহলে হচ্ছে আপনি দেখেন 12,000 মেট্রিক টন এখন সরবরাহ করছে, তারপর অকটেন সরবরাহ করছে 14,000 মেট্রিক টন, আবার পেট্রোল সরবরাহ করছে প্রায় 15,000 মেট্রিক টন। দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু সরকার বাড়তি কিন্তু সরবরাহ করছে, তাহলে এটা যাচ্ছে কোথায়? আপনি দেখেন যে আজকের যে ব্যবসায়ীরা যে উদ্বেগগুলো জানিয়েছেন এবং পেট্রোল পাম্পের যে চিত্রটা আমরা দেখছি, যে এর ফলে কিন্তু এই যে জ্বালানি সংকটের কারণে শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ক্রয়াদেশ চলে যাচ্ছে অন্য দেশে, নবায়নযোগ্য জ্বালানির কর ছাড়ের আহ্বান। এই জায়গায় দেখেন যে এইখানে যেটি বলা হচ্ছে যে এর ফলে এই যে জ্বালানি সংকটের কারণে গার্মেন্টস মালিকরা শঙ্কা প্রকাশ করছে। এর কারণ হিসেবে বলছে যে গত 8 মাস ধরেই কিন্তু বাংলাদেশের রপ্তানি একেবারে নিম্নমুখী, বাড়ছে না। এবং সবশেষ যদি আপনি মার্চের কথাই বলেন তাহলে মার্চে দেখা যাচ্ছে যে প্রায় 18.07% রপ্তানি কিন্তু কমেছে গত বছর এই সময়টা। এবং এই ক্ষেত্রে পোশাক রপ্তানি খাতে 5.51% পোশাক খাতের ক্ষেত্রে কমেছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আগে যেখানে ছিল $30 বিলিয়ন মতো, সেটা অনেকাংশেই নেমে এসেছে। এই জায়গায় স্বাভাবিকভাবেই পোশাক রপ্তানিকারক সংগঠন যারা আছেন তারা কিন্তু একটা সংশয় প্রকাশ করেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু নবায়নযোগ্য জ্বালানি তারা আমদানির কথা বলছে। সেক্ষেত্রে এই যে দাম বাড়ালো বা হচ্ছে বলতেছে সরবরাহ আপনি বলছেন বেশি, তারপরে কি দুর্ভোগ কি কমলো?
না, এই নিয়ে আসলে আমাদের একটি প্রতিবেদন আছে যে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তের পরও কাটেনি মাঠের দুর্ভোগ। জ্বালানি বিভাগের আশা কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে স্বস্তি ফিরবে গ্রাহকদের মধ্যে। যদিও পেট্রোল পাম্প মালিক সমিতি বলছে চাপ কমাতে ডিপো থেকে তেল সরবরাহ পরিমাণ আরও বাড়াতে হবে। এ নিয়ে ফারুক ভুঁইয়া রবিনের একটি প্রতিবেদন আছে, আমরা দেখিনি এটি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানির ভোগান্তিতে মানুষ। এর মধ্যে লিটার প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানো হয় 15 থেকে 20 টাকা পর্যন্ত। দাম বৃদ্ধির 24 ঘন্টার মধ্যেই আসে তেলের সরবরাহ বাড়ানোর ঘোষণাও। তবে বদলায়নি পরিস্থিতি। এখন তো দেখা যাচ্ছে আমাদের দুই দিকে লস, এদিকে টাকাও বেশি আবার সময়ও লস। আজকেও যখন 5 ঘন্টা হইতেছে তার মানে ভোগান্তি এখনো কমে নাই। স্বাভাবিকভাবে প্রতি বছরই কম বেশি বাড়ে জ্বালানি তেলের চাহিদা। তবে গত মাসখানিকের তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে গত বছরের একই সময়ের গড় বিক্রির সঙ্গে মিল রেখে সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল, যে কারণে বাড়তি চাহিদা মেটাতে হিমশিম খেতে হয় ফিলিং স্টেশনগুলোকে। 25 আর 26 এর মাঝখানে তো আপনার 20% গাড়ি বাড়ছে। এই গাড়িগুলোর তেলটা কে দিবে? যারা এই সিস্টেমটা করছেন তারা এগুলো চিন্তা করছেন। আমি মনে করি তাদের এই ভুল সিদ্ধান্তের কারণেই জনগণের ভোগান্তি হয়েছে। সবশেষ দৈনিক ডিজেল সরবরাহ নেমে আসে 11,000 মেট্রিক টনের ঘরে। এখন 10% বাড়িয়ে 13,000 মেট্রিক টন করার নির্দেশনা দিয়েছে বিপিসি। একই হারে বাড়বে পেট্রোল সরবরাহ। এতে দৈনিক বিক্রি ছাড়াবে 1,500 মেট্রিক টন। আর অকটেন 20% বাড়িয়ে দৈনিক সরবরাহ হবে 1,422 মেট্রিক টন। এতে ধীরে ধীরে ফিলিং স্টেশনে মানুষের ভোগান্তি কমার আশায় সরকার। যেটা আমরা বাড়িয়েছি এটা আমরা অব্যাহত রাখবো। আশা করছি যে আমরা আগামী কয়েকদিনের মধ্যে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অপারেশনাল ক্যাপাসিটি কিভাবে বৃদ্ধি করা যায় ফিলিং স্টেশনগুলোর, সে ব্যাপারেও আমরা নজর দিচ্ছি। যদিও পেট্রোল পাম্প মালিক সমিতি বলছে গ্রাহক স্বস্তি ফেরাতে ডিপো থেকে তেল সরবরাহ আরও বাড়াতে হবে। 10-20% বাড়াইছে, এটা একটা আমি মনে করি শুভ সূচনা। এখন এই 10-20% দিয়ে যদি কভার হয়ে যায়, ওয়েল, হোপ ফর দ্য বেস্ট। আর যদি না হয় তাহলে আবার বাড়াইতে হবে ওনাদেরকে। জ্বালানি বিভাগের আশ্বাস, সরবরাহ নিয়ে শঙ্কা নেই, মজুদ আছে পর্যাপ্ত। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিপিসি, কিন্তু তারপরও ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে ভোগান্তির চিত্র। আর এই অবস্থার অবসানে সরবরাহ ব্যবস্থা আরও গ্রাহক বান্ধব করার দাবি জানাচ্ছেন দীর্ঘ সারিতে অপেক্ষায় থাকা ভোক্তারা। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, আমরা প্রতিবেদনটি দেখলাম। সেক্ষেত্রে শাফি, আমরা এখন কি দেখতে পাবো যে আসলে পেট্রোলের যে বিপিসির পক্ষ থেকে সরবরাহ বাড়ানোর যে কথা বলা হয়, আবার একই সাথে দামও বাড়লো, কিন্তু গ্রাহক সন্তুষ্টি তো আসলো না। গ্রাহক সন্তুষ্টি তো মানে সন্তুষ্টির ব্যাপারটা আগের মতোই রয়ে গেল, এবং অনেকাংশেই কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন পাম্প বন্ধ রয়েছে। আগে হয়তো সংকট ছিল, মূল্য কম ছিল, কিন্তু সব পাম্পেই দেওয়া হতো। এখন কিন্তু দেখা যাচ্ছে গত 2 দিন ধরে বেশ কয়েকটি পাম্প আমরা নিজেরাও। এবং আপনি একটু আগে বলছিলেন যে সরবরাহের যে চাহিদা সেটার চেয়ে সরবরাহ আরও বেশি, তাহলে সেই তেল বা ডিজেলগুলো কই যায়? এটা খুবই অস্বস্তিকর নাকি স্বস্তির প্রশ্ন ঠিক যায় না, কারণ সরকারের পক্ষ থেকে একরকম বক্তব্য দেওয়া হচ্ছে এবং এইটাকে ধরেই কিন্তু বিপিসি সরবরাহ বাড়িয়েছে, যেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত মজুদ, এবং এই যেটা মজুদ আছে এটা দৈনিক যে চাহিদা সেটা ধরেই কিন্তু চলছে। যদি আমরা এইভাবে ধরি যে হচ্ছে প্রতিদিন ডিপোগুলো থেকে যেই পরিমাণ সরবরাহ করা হচ্ছে তার 10% বাড়ানো হয়েছে এবং তার 20% বাড়ানো হয়েছে, কিন্তু দৈনিক যে চাহিদা স্বাভাবিক, যেহেতু পর্যাপ্ত মজুদ আছে, তার মানে স্বাভাবিক সময়ে দৈনিক যে চাহিদা সেই চাহিদা মতোই পাচ্ছে। আমরা একটু গ্রাফিক্সে যেটি দেখে আসি যে হচ্ছে আজকের দিনের চিত্রটা যদি দেখে আসি, সেখানে বলা হচ্ছে যে 20 গত পরশু দিন থেকে কিন্তু এই যে সরবরাহ শুরু করেছে, এবং একই সঙ্গে দীর্ঘ লাইন কিন্তু আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটি আপনি শুনছিলেন যে সংবাদের মধ্যে, যে সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু বলছেন যে এখন কি হলো, আমরা মূল্য বেশি দিচ্ছি আবার লাইনে দাঁড়িয়ে আছি, এখন আবার ফুয়েল কার্ড, অনেকেই বলছেন আমার তো বাটন ফোন, সেক্ষেত্রে আমি ফুয়েল কার্ডটা কীভাবে কী করবো, এই প্রশ্নগুলো কিন্তু তারা তুলছেন। তবে যেই জায়গাটা যে এখন হচ্ছে সরকার যেহেতু বাড়াচ্ছে, আবার ডিপোগুলো কিন্তু বলছে যে এটা আরও বাড়াতে হবে। দৈনিক চাহিদা যদি 11,000 মেট্রিক টন হয়, এরপরে আরও 10% সরবরাহ বাড়িয়েছে, ডিপো মালিকগুলো বলছে যে আরও বাড়াতে হতে পারে। তাহলে এই যে মাঝখানে যে এত যায় কোথায়, এটা আসলে সরকার বলছে মজুদ আছে, তাহলে এই আস্থার জায়গাটা কোথায়? এটা কি মালিক সমিতির সংকট, মালিক সমিতি মজুদ করছে, নাকি পাবলিক তেল বেশি নিচ্ছে, নাকি পাবলিককে সরকার আস্থায় নিতে পারছে না? সংকটটা কি, এটা আসলে বড় প্রশ্ন। এইটা যখন ঠিক করা যাবে তখন হয়তো একটা
সাপি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দেশের জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি এবং জ্বালানি নিয়ে যা ঘটছে এবং সরকারের করণীয় এবং উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। দেখছেন রাতের সময় সঙ্গী থাকুন। জুনে ঢাকা টোকিও রুটে পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও বিমানকে আরও লাভজনক করতে 14টি উড়োজাহাজ ক্রয়ের পাশাপাশি কয়েকটি লিজ নেয়ার বিষয়ে 30 এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত হবে। এদিকে জুলাই থেকে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ শুরু হবে। প্রাথমিকভাবে প্রথম শ্রেণীর 1 লাখ শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হবে এই পণ্য। বন্ধুপ্রতিম রাষ্ট্র জাপানের টোকিওতে 1979 সালে এবং নারিতায় 1981 সালে চালু হয় উড়োজাহাজ চলাচল। তবে আকাশপথের এই রুট দুটি বন্ধ আর চালু হওয়ার দোলাচলে গেল 46 বছর ধরেই। 2023 সালের সেপ্টেম্বরে ঢাকা নারিতা ফ্লাইট চালু হলেও গেল বছরের জুলাইয়ে তা বাতিল করা হয়। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী জুনে ঢাকা টোকিও রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে উড়োজাহাজ ক্রয় ও লিজ নিতে বোয়িংয়ের সঙ্গে চুক্তির বিষয়ে চলতি মাসেই নেওয়া হবে সিদ্ধান্ত। জুন মাস থেকেই আমাদের ফ্লাইটটা চালু হচ্ছে, এই ব্যাপারে সিদ্ধান্তটা গৃহীত হলো। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়েছি কীভাবে লিজ করব এবং আমাদের কিছু বিমান কিনতে হবে। আমরা ইনফ্যাক্ট বোয়িং 14টা কিনব। সেই কেনার চুক্তিটাও গত সরকার ড্রাফট করে দিয়েছিল, সেটা আমাদের 30 এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এদিন সকালে সচিবালয়ে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার বিষয়ে সরকার প্রধানের সঙ্গে বৈঠক হয় স্থানীয় সরকার, প্রাথমিক ও গণশিক্ষা এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, আগামী অর্থবছরের শুরুতেই পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা। জুলাই মাস থেকে দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দিব। ইনশাআল্লাহ জুলাইয়ের শুরু থেকে প্রাথমিকভাবে 2টি করে উপজেলা প্রতি মাসে এবং প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস 1 থেকে শুরু হবে। এর আগে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। হালকা প্রকৌশল খাতের জন্য আলাদা একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা সরকার করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সন্ধ্যায় রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। Spare parts, light engineering, Bangladesh has been good for so long. So we, as a government, we are planning to have a separate zone for light engineering industries in Bangladesh, for local industries, and also to supply motor vehicles, automobile industries all around the world. এবার গ্রামীণ ফোন হজ যাত্রার খবর। হজ যাত্রার পঞ্চম দিনে 11টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন 4,500 হজ যাত্রী। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। 11টি ফ্লাইট যাওয়ার কথা ছিল, তার মধ্যে কিন্তু যে সকল হাজিরা আজকে যে যাত্রীরা শুরু করবেন যাত্রা, তারা কিন্তু ইতিমধ্যেই হজ ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছেন এয়ারপোর্টের উদ্দেশ্যে। 11:10 আজকে অর্থাৎ আজকে 22 এপ্রিলের যেই হজ যাত্রা, সেই হজ যাত্রার কিন্তু সেই কার্যক্রমগুলো কিন্তু শেষ করে ইতিমধ্যে ইমিগ্রেশন শেষ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রানা হয়েছে। অর্থাৎ আজকে কিন্তু সকাল থেকে গত রাত 12টার পর থেকে রাত্রি 11:10 শেষ হচ্ছে। সর্বমোট 11টি ফ্লাইটে প্রায় 4,500 যাত্রী যাত্রা করছেন এবং এর মধ্যে কিন্তু আমরা যেমনটা যাত্রায় কিন্তু প্রায় 10 এবারের হজ যাত্রায় অর্থাৎ আজকের দিনের যেই কথা বলছিলাম যে এবারে 22 এপ্রিল 11টি ফ্লাইটের মধ্যে 5টি ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং সবশেষ 9:50 যে ফ্লাইট, সেই ফ্লাইটটি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ফ্লাই করবে বলে আমরা যেমনটা জানতে পেরেছি। তো সব কিছু মিলে এবারের কিন্তু হজ যাত্রার সব হাজিরা যেই উচ্ছ্বাস
যেই অতিরিক্ত ধরনের যেসব ভোগান্তি, সেই ভোগান্তির বিষয়গুলো কিন্তু আমরা কেউই অভিযোগের বিষয়ে লক্ষ্য করতে পারিনি। সবাই বলছেন এবারে হজযাত্রা বেশ সুন্দর সুশৃঙ্খলভাবেই কিন্তু এবারের হজযাত্রাটি হচ্ছে এবং সকলের মধ্যেই কিন্তু একটা আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। আমরা অল্প কিছুক্ষণ আগে অর্থাৎ এশার নামাজের অল্প সময় আগে কিন্তু এই হজ ক্যাম্পে ধর্মমন্ত্রী পরিদর্শনে আসেন। আমরা তার সাথে কথা বলছিলাম, তিনি যেমনটা বলছিলেন যে এখন পর্যন্ত সব কিছু সুশৃঙ্খলভাবেই কি হজ যাত্রা পরিচালনা করা হচ্ছে এবং কোনো যাত্রী বা কারোই কোনো ভোগান্তি বা কোনো অভিযোগ তিনি পাননি। তবে সর্বোচ্চটুকু সহযোগিতা বা সেবা দিতে সরকার কাজ করছে বলে যেমনটা জানিয়েছেন ধর্মমন্ত্রী। তো সব কিছু মিলিয়ে আশকোনা হজ ক্যাম্প থেকে এই ছিল আমার কাছে সবশেষ। হজযাত্রা সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম আশকোনা হজ ক্যাম্পে। বাণিজ্যের সংবাদ। চলতি অর্থবছর প্রথম 9 মাসে রাজস্ব আদায়ে বড় ধাক্কা খেয়েছে এনবিআর। সংস্থাটির মাসিক প্রতিবেদনের তথ্য গেল জুলাই থেকে মার্চ পর্যন্ত 3,85,852 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় কম হয়েছে প্রায় 98,000 কোটি টাকা। এ সময় সবচেয়ে বেশি ঘাটতিতে পড়েছে আয়কর। ঊর্ধ্বমুখী জ্বালানি ব্যয় যখন নিত্যপণ্যের দাম বৃদ্ধি সহ নানা শঙ্কায় সাধারণ মানুষ, সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন খাতে বাড়ছে সরকারি ব্যয়, তখন চলতি বছরের প্রথম 9 মাসে রাজস্ব আদায় পরিস্থিতি তুলে ধরে এনবিআর জানালো লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 98,000 কোটি টাকা কম আদায় করতে পেরেছে সংস্থাটি। মাসিক প্রতিবেদনের তথ্য চলতি 2025-26 অর্থ বছরের জুলাই মার্চ সময়ে রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা ছিল 3,85,852 কোটি টাকা। এ সময় আমদানি শুল্ক, ভ্যাট ও আয়কর 3 খাতের কোনোটিতে অর্জন হয়নি লক্ষ্যমাত্রা। সবচেয়ে বেশি ঘাটতিতে পড়েছে আয়কর খাত। 9 মাসে খাতটির লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে 40,617 কোটি টাকা। আমদানি খাতে 9 মাসে 1,03,196 কোটি টাকা আদায় লক্ষ্যমাত্রার বিপরীতে হয়েছে 80,223 কোটি টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় ঘাটতি তৈরি হয়েছে এবং এতে করে সরকারের যে ব্যয় ব্যবস্থাপনা সেটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। রাজস্ব আদায় যদি আর বাড়ানো না যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক বড় সমস্যা তৈরি হতে পারে। রাজস্ব আদায়ের সবচেয়ে বড় খাত ভ্যাট। মার্চ পর্যন্ত 9 মাসে ভ্যাট আদায় হয়েছে 1,09,138 কোটি টাকা। এনবিআর বলছে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাপক পিছিয়ে থাকলেও চলতি বছরের প্রথম 9 মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি 11.15%। আগের বছর এ সময় আদায় হয়েছিল 2,58,996 কোটি টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার আলোচিত তনু হত্যা মামলায় 10 বছর পর প্রথমবার এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় আটক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে বাকি আসামিদের গ্রেফতার করে দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি তনুর পরিবারের। আলোচিত তনু হত্যার 10 বছর পর প্রথম এক আসামি গ্রেফতার। কুমিল্লা সেনানিবাসে আলোচিত সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় এসেছে নতুন গতি। মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে মামলার আসামি সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হকের আদালতে হাজির করে তার 7 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। খবর শুনে আদালতে আসেন তনুর বাবা, মা ও ভাই। এ সময় সব আসামিকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা। আমি যদি বিচারটা পাই মরিও বাজানটা আমি কয়তারা বলে আমি কষ্ট বিনিময় পাই গেছি। আমার কেসটা আমি নিজে দরখাস্ত করতে পারি নাই, তারা পরে আমার থেকে সই নিয়ে তারা কেস থানায় পাঠাই দিচ্ছে। আমি এটা দেশবাসীর কাছে জানাই রাখলাম। আমরা বিচারটা পাওয়ার আশাবাদী, আর বর্তমান সরকার যদি দ্রুত এই বিচারটার দিকে নজর দেয় তাহলে বিচারটা করা সম্ভব। এর আগে গত 6 এপ্রিল মামলা তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম 3 সন্দেহভাজন সাবেক সার্জেন্ট জাহিদ, সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সাবেক সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস ম্যাচের অনুমতি চান। তনু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। 2016 সালের 20 মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে পাওয়ার হাউজের পাশের ঝোপে পাওয়া যায় তনুর মরদেহ। সময় সংবাদ, কুমিল্লা।
কাল থেকে ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হচ্ছে বিধানসভার ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গ ছাড়াও বৃহস্পতিবার ভোট শুরু হবে তামিলনাড়ুতে। এরই মধ্যে ভোট কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম। এবার পশ্চিমবঙ্গের 152টি আসন আর তামিলের 234টি আসনে ভোট হচ্ছে। দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হবে আগামী 29 এপ্রিল আর ফলাফল প্রকাশ করা হবে 4 মে। দেখছেন রাতের সময়। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে কাল মুখোমুখি হবে দু দল। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে বেলা 11টায়। গতকাল চট্টগ্রাম পৌঁছে বিশ্রামে ঘাটায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। আজ সকালে মাঠের অনুশীলন শুরু করে মেহেদি মিরাজের দল। হেড কোচ ফিল সিমন্সের অধীনে মাঠে দীর্ঘ সময় ঘাম ঝরান ক্রিকেটাররা। নেইটে ব্যাটিং করেন সৌম্য তানজিদরা। শেষ ওয়ানডে স্কোয়াডে যুক্ত হয়েছেন তানজিম সাকিব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরও একবার। বিরোধী দলকে মোকাবেলায় পাল্টা কর্মসূচি দেবে না বিএনপি। মতবিরোধ নিরসনের আহ্বান মহাসচিবের। গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে এগিয়ে আসার আহ্বান 11 দলের। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেবে সরকার। সংসদে প্রধানমন্ত্রী। পতিত জমি চাষযোগ্য করার উদ্যোগ। এলজিআরডির 200 ভবন দেয়া হচ্ছে স্বাস্থ্যকে। এবং উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি ধান চালের দাম। এবারও বোরো 36, সেদ্ধ চাল 49 টাকা নির্ধারণ। সরকারিভাবে সংগ্রহ শুরু 3রা মে। দাম না বাড়ায় কৃষকের অসন্তোষ। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।